গতকাল দেখলাম বাজেট পেশ হলো এবং সেই বাজেটে অনেকগুলো তাৎপর্য বিষয় উঠে এসছে। যেমন প্রায় 38% হারে ডিএ দেওয়া হবে অক্টোবর থেকে। অঙ্গনবাড়ি এবং আশা কর্মীদের বেতন বাড়িয়ে দেওয়া হলো 5,000 টাকা। এবার এরকম একাধিক বাজেটে যেটা মানে একটা আশার আলো দেখিয়েছে। এবং আমরা জানি এই প্রথম অনেক বছর পর, মানে আমি 15 বছরই ধরি, প্রায় 15 বছর যে প্রাক্তন সরকার ছিল তার সেই সরকার চলে যাওয়ার পর একজন পূর্ণাঙ্গ অর্থমন্ত্রী তিনি বিধানসভায় বাজেট পেশ করলেন। কারণ আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে ট্রেডমিলে বানিয়ে চন্দ্রিমা ভট্টাচার্যকে দিয়ে পেশ করাতেন এবং চিরকুটে কখনো কখনো চলে যেত বিধানসভার ভেতরে। এটা পূর্ণাঙ্গ অর্থমন্ত্রী তিনি একটা বাজেট পেশ করলেন, কিভাবে দেখছেন? দেখুন, স্বপন দাশগুপ্ত একজন অত্যন্ত বিদ্বান মানুষ। নিশ্চিত করে আমার মনে হয় বিগত 50 বছরের মধ্যে সেরা বাজেট এই বাজেট। রাজ্য সরকারি কর্মচারীদের যে দাবি ছিল ডিএ, সেটা দেয়া হয়েছে। সারা পশ্চিমবাংলা জুড়ে যেভাবে বেকার যুবকদের জন্য তার জন্য 1 লক্ষ শূন্য পদে নিয়োগ করা হবে। এবং আমি নিজেও একজন মহিলা, সেই মহিলারা 33% সংরক্ষণের আওতায় এসে, কারণ আজকের দিনে যারা আমাদের ঘরের মেয়েরা শিক্ষিত হয়েছে তারা তাদের চাকরির ব্যবস্থা করা হয়েছে। পুলিশে 20,000 নিয়োগ হবে। সব থেকে বড় কথা, যে জায়গায় দুর্নীতি হয়েছিল, শিক্ষক দুর্নীতি, 50,000 শিক্ষককে নিয়োগ করা হবে। সিভিক ভলেন্টিয়ার, গ্রিন পুলিশ, এদের পারিশ্রমিক বাড়ছে। বিধায়ক তহবিলে 70 লক্ষ থেকে বিধায়ক তহবিল 70 লক্ষ থেকে বেড়ে 1 কোটি টাকা হয়ে গেল। অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীদের যারা খুব আন্দোলন করছিলেন, এক ধাক্কায় 5,000 টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। ওনারা হয়তো 1,000-2,000 টাকা বাড়ানোর জন্য আন্দোলন করছিলেন, কিন্তু ওনাদের স্বপ্নের বাইরে গিয়ে 5,000 টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। দুর্গাপুর, আসানসোল, শিলিগুড়ি মেট্রো, পুরুলিয়া, মালদায় বিমানবন্দর হবে। মানে আপনি এবার যোগাযোগ ব্যবস্থার মানটা কতটা উন্নত হচ্ছে ভাবুন। যে লোকটা মালদা থেকে হয় দুর্গাপুরে আসতে হতো অথবা মালদা থেকে কলকাতায় আসতো, তাকে আর মালদা থেকেই সে প্লেনে উড়ে যেতে পারবে বা পুরুলিয়া থেকে উড়ে যেতে পারবে। আসামের কাজিরাঙ্গার আদলে চিংড়িঘাটা নিউ টাউন এলিভেটর করিডোর তৈরি হচ্ছে। ময়ূরেশ্বর নদীর ওপর 4 লেনের সেতু। আর আমরা দীর্ঘদিন ধরে জানি উত্তরবঙ্গ বঞ্চনার শিকার, দীর্ঘ 50 বছর ধরে। সেই উত্তরবঙ্গে আইআইটি আর এইমস তৈরি হবে। আর আপনাদের সাংবাদিকদেরও কিছু ভাতা বেড়েছে। আর সব থেকে যেটা আমার খুশি করেছে সেটা হচ্ছে এই যে যারা হাসপাতালে ভর্তি হয় রোগীরা, তাদের যে মানের খাবার দেয়া হতো সেটা ছিল খুব নিম্নমান। আর বরাদ্দ ছিল 56 টাকা, তার থেকে 28 টাকা চুরি হতো। ঠিক আছে, সেইটাকে বাড়িয়ে 112 টাকা, একেবারে ডবল করে দেওয়া হয়েছে। ডবল ইঞ্জিনের সরকার মানুষকে ডবল পরিষেবা দিচ্ছে। আর একটা বিষয় যে এই যে মিড ডে মিলের চুরি আমরা দেখেছিলাম, একটা ভয়ঙ্কর মিড ডে মিলের চুরি হয়েছে এবং পচা ডিম পর্যন্ত বাচ্চাদের খাওয়ানো হতো। সেই জায়গায় দাঁড়িয়ে ভালো স্বাস্থ্যকর খাবারের জন্য ইসকনকে যুক্ত করা হলো এবং সরকার ইসকনকে দায়িত্ব দিচ্ছে যে যাতে বাচ্চারা ভালো একটু সুস্থ খাবার পায়, ভালো প্রোটিনযুক্ত খাবার পায়। এই বিষয়টাকেও কিভাবে দেখছেন? দেখুন, ইসকন, ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশন, এরা যে কোনো প্রাকৃতিক বিপর্যয়ে যেভাবে এগিয়ে আসে, এবং আমরা সাধারণ মানুষ এখান থেকে মায়াপুরে যাই ইসকনের প্রসাদ পেতে, তারা যখন দায়িত্ব পাবে নিশ্চিত করে সেখানে কোনো দুর্নীতি থাকবে বলে আমি আশা করি না। এবং সেখানে খাদ্যের পরিমাণটা মান যথেষ্ট ভালো থাকবে।
খাদ্যের পরিমাণ মান যথেষ্ট ভালো থাকবে। আরেকটা বিষয় যাব আমি একদমই, আপনি যেহেতু দীর্ঘদিন বরানগর নিয়ে কাজ করছেন, আমি বরানগরেই আসব। সম্প্রতি বৃষ্টি হলো এবং বর্ষাকাল আমরা দেখেছি একটু বৃষ্টি হলেই বরানগরের কি হাল হয়, এবং প্রাক্তন যিনি এমএলএ ছিলেন সায়ন্তিকা, তিনিও বলেছিলেন যে এখানকার ভৌগোলিক অবস্থান যা গামলার মতো। তো সেই জায়গায় দাঁড়িয়ে এবারও বৃষ্টি হয়েছে, এবারও দেখা গেল বিভিন্ন রাস্তায় এক কোমর জল, এবং সেই জল লাগাতে এখন যিনি নতুন এমএলএ তাকেও রাস্তায় নামতে হলো, তিনিও গর্তের মধ্যে পড়ে যাচ্ছিলেন, এমন অবস্থা, মানে এমনভাবে জল জমে বরানগরে, কি বলবেন? দেখুন, হয়তো আমার বিরোধী দল হতে পারে, সায়ন্তিকার বক্তব্যটা একেবারে ফেলে দেওয়ার নয়, সেটা এইবারে জল জমা থেকে প্রমাণিত। যে কোনো জায়গায় জল জমার ক্ষেত্রে তার ভৌগোলিক অবস্থান নিশ্চিত করে একটা বড় ভূমিকা নেয়। পাহাড়ের যে ধাপ আছে সেই ধাপে নিশ্চিত করে জল জমে না, সেটা গড়িয়ে পড়ে যায়। আমরা এই কয়েকদিন আগে যে বৃষ্টি হলো তাতে দেখলাম খুব অল্প সময় 2 ঘন্টার বৃষ্টিতে জল জমেছে, এবং মাননীয় বিধায়ক এসেছিলেন, তিনি নিজেও পড়ে যাচ্ছিলেন। কিন্তু আরেকটা জিনিস বুঝতে হবে, আমাদের পাশ দিয়ে বয়ে গেছে ভাগীরথী নদী। আমি যেহেতু জন্মটা আমার বরানগরে, আমি জানি এই লক গেটগুলো যদি ঠিকঠাক করে করা না হয় তাহলে গঙ্গায় যখন বান আসে নর্দমা দিয়ে জল আলমবাজার তাঁতিপাড়া অঞ্চলে উঠে আসে। এখন আমি একটা কথা বলি, আমি কিন্তু ওই অহেতুক আপনাকে কি বলবো, এটা আশ্বাস দিতে পারি না। আমি কাউকে ব্যঙ্গও করব না, আবার যে কাজটা পারবো না করতে চেষ্টা করতে পারি, কিন্তু প্রকৃতির ওপর কারোর নিয়ন্ত্রণ থাকে না। পৃথিবীর বুকে প্রথম সারির যারা দেশ আছে সেখানেও যখন প্রাকৃতিক বিপর্যয় হয় কিছু করার থাকে না, এটা মেনে নিতে হবে যে বরানগরে জল জমবে না। আমি জানি না, আমি তো অতটা শিক্ষিত নয়, মাননীয় বিধায়ক বলেছেন, আমি জানি না আমি অতটা শিক্ষিত, যে 2-3 বছর সময় লাগবে, হয়তো 4 বছরের মাথায় আমরা দেখবো বরানগরে হাজার বৃষ্টি হলো 1 ফোঁটা জল দাঁড়াবে না। বিধায়ক যখন এই আশ্বাস দিয়েছেন, হতে পারে, আমরা খুশি হব বরানগরবাসী হিসেবে। কিন্তু আপনি তো বললেন যে একটা ভৌগোলিক অবস্থান খুব দরকার লাগে একটা জায়গায়, দীর্ঘদিন আপনার জন্মই বরানগরে, এখানকার যা ভৌগোল, আপনি বললেন লক গেটগুলো দিয়ে জল ঢুকে আসে, তো আপনি যেহেতু কাজ করেন, জানেন এবং এই বরানগরকে খুব ভালোভাবে চেনেন, মানে আপনার মতে কি, মানে কিভাবে এই বিষয়টাকে সমাধান করা যায়? মানে আরো উন্নত মানের কি পাম্প বসানো উচিত, বা কিভাবে করা যেতে পারে? মানে এই যে একটা বড় সমস্যা জল যন্ত্রণা, এর সমাধানটা কি? আপনি উন্নত মানের পাম্প বসিয়ে জলটা কোথায় ফেলবেন? যেহেতু গঙ্গা পাশেই, গঙ্গাতে, ফেলবেন, হ্যাঁ, আবার ঘুরে চলে আসবে। দেখুন, আমি বললাম যে আমি অত শিক্ষিত নয়, আমি অতটাও শিক্ষিত নয়। নিশ্চিত করে বিধায়কের কিছু প্ল্যান আছে, আগামী 3 বছর বাদে, উনি বলেছেন 2-3 বছর বাদে জল জমবে না। আমরা আশা করছি 4 বছর মহানগরে 1 ফোঁটা জলও দাঁড়াবে না। মানে 4 বছর বাদে বলছেন আর জমবে না? মাননীয় বিধায়ক বলেছেন 2-3 বছর বাদে, 2-3 বছর উনি সময় চেয়েছেন, তার মধ্যেই সমস্যার সমাধান করবেন। আমিও মহানগরবাসী হিসেবে আশাবাদী, 4 বছরের মাথায় মহানগরে কোথাও 1 ফোঁটা জল দাঁড়াবে না। আরেকটা বিষয়ে যাব, আমি রাজ্যের বিষয়ে যাব। আমরা দেখছি যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি এবং তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথাও যেন একা, কারণ তার যারা পুরনো সৈনিক, যারা একদম প্রথম সারির সৈনিক ছিলেন, তারা তাকেই ছেড়ে বেরিয়ে গেছেন, এবং তারা যে কমিটি তৈরি করেছেন সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নেই, কি বলবেন? এই ব্যাপারে আমি একটা কথা বলি, আপনি বাড়িতে একটা পাকা কাঁঠাল আনবেন, কাঁঠালটা ভাঙার পর একটু রাখবেন, দেখবেন কোথা থেকে মাছি এসে ভনভন ভনভন করছে, ডাকতে হয় না, চলে আসে।
যতদিন মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি ক্ষমতার কেন্দ্রবিন্দু ছিল, এই মাছিগুলো ফনফন করছিল। সেই মাছিগুলো এখন আবার 4 তারিখ বিকেল 4টের পর কেউ কেউ বলছে 78 সাল থেকে দল করে, দলটার জন্ম 80 সালে, বলছে 78 সাল থেকে দল দল করে। এই মাছিগুলো সবসময় মিষ্টির দোকান না হলেই সেখানে যেমন মিষ্টির গন্ধ পেলে, কাঁঠালের গন্ধ পেলে মাছি যাবে, এই মাছিগুলো এদিক ওদিক করছে। এর মধ্যে এমন কিছু আশ্চর্য হওয়ারও কিছু কথা নেই। মমতা ব্যানার্জি বেইমানি করেছিলেন কংগ্রেসের সাথে, সেই বেইমানির ফল পাচ্ছেন। মমতা ব্যানার্জি বেইমানি করেছিলেন মুকুল রায়ের সাথে, সেই বেইমানির ফল পাচ্ছেন। এবং মুকুল রায়ের মৃতদেহ নিয়ে যেভাবে অভিষেক ব্যানার্জি হাত জোড় করে ভোট রাজনীতি করেছিল, মুকুল রায়ের সাথে সাথে তৃণমূলটারও অপমৃত্যু ঘটে গেল। এটা থেকে প্রমাণ করে মুকুল রায় ছিল তৃণমূল কংগ্রেসের প্রাণকেন্দ্র, প্রাণভোমরা। এই যে যেভাবে একাধিক দুর্নীতি সামনে আসছে, অরূপ বিশ্বাসকে রীতিমতন আইনজীবীর চেম্বারে লুকিয়ে থাকতে হচ্ছে, এই ধরনের ঘটনা দেখা দিচ্ছে বাংলার মানুষ, যে রাজ্যের এক প্রাক্তন মন্ত্রী সে একজন আইনজীবীর চেম্বারে লুকিয়ে থাকতে হচ্ছে, পুলিশ এসে তাকে রেস্কিউ করে নিয়ে যাচ্ছে। দেখুন, কিছুদিন আগে আপনারা জানেন যে এই তো বিশ্বকাপ চলছে, মেসির খেলা দেখছেন, প্রথম দিনই হ্যাটট্রিক। আমাদের সৌভাগ্য, আমি মেসির খুব ফ্যান, আমার খুব সৌভাগ্য যে মেসির সাথে পিসির দেখা হয়নি। মেসির সাথে যদি পিসির সত্যি সত্যি দেখা হতো, মেসিরও ক্যারিয়ারটা 12টা বেজে যেত। এবং এই অরূপ বিশ্বাস বলুন, তবে একটা কথা আমি নিশ্চিত করে বলতে পারি, উনি লুকিয়ে থাকছেন, উনি যে অপরাধী সে নিজে জানে কি অন্যায় করেছে, তাই ভয়ে লুকিয়ে থাকছে। কিন্তু আমি বলছি, পশ্চিম বাংলায় এই যে ডিম ছোড়া সংস্কৃতি শুরু হয়েছে, কোথাও যেন এটা আমি পুরনো পশ্চিম বাংলার সাথে মেলাতে পারছি না। এটা একটা, আমি নিশ্চিত করে বলছি, একটা অপসংস্কৃতি, ডিল ছোড়া সংস্কৃতি, জুতোর মালা পরিয়ে দেওয়া সংস্কৃতি। এই সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। নির্বাচনে জয় পরাজয় আছে, নিউটনের একটা তৃতীয় সূত্র আছে, প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। আমি নির্বাচনে আমিও জিতেছি, বিজেপি কর্মী হিসেবে আমিও জিতেছি। বরানগরের একটা তৃণমূলের লোক বলতে পারবে না যে আমি কাউকে একটা কটু কথা বলেছি। তারা তো এমনিতেই পরাজিত, তারা তো এমনিতেই দুঃখে আছে। আমরা আনন্দ করব, নিজেদের মধ্যে খাবো, ঘুরবো। কিন্তু রাজীব দা, যারা ডিম ছুড়ছে বা যারা আক্রমণ করছে, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা কিন্তু জনসাধারণ, জনতা, সেখানে কোনো রাজনৈতিক দল বা কোনো রং নেই। জনতার ক্ষোভ, কারণ বিভিন্ন কাউন্সিলরের বাড়ি থেকে কোটি কোটি সম্পত্তি বেরোচ্ছে, টাকা বেরোচ্ছে। যেমন বিধাননগরেই সব্যসাচী দত্তের বাড়ি থেকে 50 কেজি সোনা পাওয়া গেছে। এরকম একাধিক জনের বাড়ি থেকে এই এত সম্পত্তি পাওয়া যাচ্ছে, মানুষের জনরোষে মানুষ ডিম ছুটছে, এখানে কোনো রাজনৈতিক দল নয়। না, না, আপনাকে একটা কথা বলি, মানুষের জনরসে ডিম ছুটছে, সব ঠিক আছে। অপরাধীকে শাস্তি দেওয়ার দায়িত্ব প্রশাসনের আছে এবং প্রশাসন সেই কাজটা করবে। কিন্তু অপরাধীকে আপনি শাস্তি দেবেন, জনরসের বহিঃপ্রকাশ। সব্যসাচী দত্তের বদলে যদি সব্যসাচী দত্তের বউয়ের গায়ে একটা ডিম ছুড়ে দেওয়া হয়, এটা নিশ্চিত করে অন্যায়। আপনাকে ডিসিপ্লিনটা মেনটেন করতে হবে। প্রথম ডিসিপ্লিন যদি মেনটেন না করেন, এই এই প্রক্রিয়া, এইটাকে যদি এখনই আটকানো না যায়, আমাদের প্রশাসন অলরেডি কুণাল বাবুকে ডিম ছোড়ার জন্য ব্যবস্থা নিয়েছেন, অ্যারেস্ট করেছে। এটাকে এখনই যদি বন্ধ করা না যায়, অ্যাকচুয়ালি এটা করছে কারা? এটা করছে তৃণমূলের যে মধুর রস, তার থেকে বঞ্চিত তৃণমূলীরা। সেই বঞ্চিত তৃণমূলীরা, এরা কেউ বিজেপি নয়। যারা এই ঘটনা ঘটাচ্ছে, তৃণমূলের যে মধুর রস, সেইটা থেকে যারা বঞ্চিত হয়েছে, তারা এখন নিজেদের বড় বিজেপি প্রমাণ করার জন্য এইসব কাণ্ড কারখানা করেছে। আমি নিজের চোখে দেখেছি, আমার নিজের চোখে দেখা, যে ছেলেটা সকালবেলায় তৃণমূলের সাথে
ঘাসফুলের পতাকা নিয়ে কাউন্টিং এ গেছিল, সেই ছেলেটা 2টোর সময় এসে বাস নিয়ে আমার দাদার বাড়ির নিচে তৃণমূলের এক নেতার ক্লাব ভাঙছে। আমি কালকে তাকে বললাম, তুই কি তৃণমূল, তুই কি বিজেপি? চুপ করে রইল। আমি দল কিন্তু এগুলো বরদাস্ত করে না। আমরা যারা সিনিয়র কার্যকর্তা আছি আমাদের দেখতে হবে। আমাদের দলে অনেক জল ঢোকার চেষ্টা করছে এবং কিছু কিছু লোক নিয়েও নিয়েছে। আমি ফেসবুকেও দিয়েছি, 2022 সালে যারা পৌরসভার নির্বাচনে মানুষকে ভোট দিতে না দিয়ে নিজেরা ভোট করেছিল, মানুষকে মারধর করেছিল, মানুষের উপর অত্যাচার করেছিল, তারপরে তারা এই বরানগরের তৃণমূলের যাকে জনক বলা হয় সেই রামকৃষ্ণ পালের সাথে খাওয়া দাওয়া করে একসাথে ছবি ছেড়েছিল, তারা নাকি আজকে বড় বিজেপি। কিন্তু নিশ্চিত করে দল এদের উপর নজর রেখেছে এবং দল আশা করি যথাযোগ্য ব্যবস্থা নেবে। আর একটা শেষ প্রশ্ন করব, দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সদস্য যারা, তার ভাই বাবুল ব্যানার্জি, তার ভাইয়ের বউ, একাধিকজন তারা কোন দল করে সেটাই প্রকাশ্যে বা সংবাদ মাধ্যমে বলতে এখন লজ্জা পাচ্ছে। বলছে আমরা শুধুমাত্র রাজনৈতিক কর্মী, কিন্তু কোন দলের রাজনৈতিক কর্মী সেটা তারা বলতে পারছে না। এবং বাবুল বন্দ্যোপাধ্যায় তিনি তো প্রকাশ্যে বলছেন যে শুভেন্দু অধিকারীর তিনি বড় ফ্যান, একবার ডাকলেই সে চলে যাবে এবং কাজ করবে। তার পরিবারের নিজের ভাই এবং ভাইয়ের বউ আজকে এই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে নেই। দেখুন, আপনাকে একটা কথা বলি, যদি মির্জাপুর না থাকতো তাহলে সিরাজদৌল্লা যুদ্ধে হারত না। এদের দিদিকে ভাঙিয়ে খাওয়া হয়ে গেছে, জেল যাত্রা বাঁচাতে হবে, তাই ওই কাঁঠালের মাছির মতো এদের কোনো জাত হয় না। মমতা ব্যানার্জির একটা জাত আছে, মমতা ব্যানার্জি লড়াই করে রাস্তা থেকে লড়াই করে এসে মুখ্যমন্ত্রী, 15 বছর মুখ্যমন্ত্রী। এদের কোনো জাত নেই, এরা দিদিকে ভাঙিয়ে খেয়েছে, তাই এদের নিয়ে বেশি কথা বলা। তো মমতা বন্দ্যোপাধ্যায় তো বিরোধী নেত্রী হিসাবে এখন পথে নেমেছেন, এই সম্প্রতি হকারদের ইস্যুটাকে নিয়ে তিনি পথে নেমেছেন। মানে ওনার তো একটা দীর্ঘ লড়াইয়ের ইতিহাস আছে, এবং তা কি মনে হয় তিনি আবার বিরোধী ভূমিকায় তিনি আবার রাস্তায় নামছেন, আবার কি ফিরতে পারবেন? দেখুন, বয়সটা অনেক হয়ে গেছে, বয়সটা অনেক হয়ে গেছে, সেই লড়াই দিতে পারবে বলে আমার মনে হয় না। আর গতকাল যে বাজেট পেশ হয়েছে, বাংলার মানুষ ডবল ইঞ্জিনের যে সরকার, তার ডবল স্বাদ, 56 টাকা থেকে খাবার বা 112 টাকা, পুরো ডবল। এর সামনে মমতা ব্যানার্জির আন্দোলন টিকবে বলে আমার মনে হয় না। এবং তার সাথে যে দুর্নীতি তৃণমূলের সঙ্গে যুক্ত, কারণ তৃণমূলের যে মুখগুলো আছে সেই মুখগুলোকে মানুষ একটা সময়, যেমন সিপিএম, আজও মানুষ সিপিএম এর মুখকে দেখতে চায় না, কারণ সিপিএম এর মতো সব থেকে বড় সাম্প্রদায়িক ওটা মুখোশ পড়া মুসলিম লীগ আর দেশদ্রোহী। আপনি দেখবেন সিপিএম এর পার্টি অফিসে আপনি কার্টুন ছবি দেখতে পাবেন না, দেখবেন লেনিন, স্টালিন, কার্ল মার্কস, ইন্ডিয়ান কোনো লোক নেই, কোনো ভারতীয় নেই, বিবেকানন্দ নেই। এখন চাপে পড়ে ক্ষুদিরাম ক্ষুদিরাম করছে, ঠিক আছে, কিন্তু একটা সময় এরা নেতাজিকে তোজোর কুকুর বলেছিল, একটা সময় এরা বিবেকানন্দকে ভণ্ড সন্ন্যাসী বলেছিল। আজকে ভালো কথা বললে মানুষ মানবে না, একটা সময় বলেছিল, এখনো কিন্তু বলছে। এখনো সম্প্রতি বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই যে নতুন রাস্তার নামকরণ করে হয়েছে গোপাল পাঠান নামে, গোপাল মুখার্জির নামে, বলছে গোপাল মুখার্জি নাকি দাঙ্গাবাজ ছিলেন। ওটা ওনার দৃষ্টিভঙ্গিতে। আমি যে বললাম আপনাকে, আমি আপনাকে কি বললাম, ওনার ওদের দৃষ্টিভঙ্গির সাথে আমাদের দৃষ্টিভঙ্গির তফাৎ আছে। ওই বিকাশবাবু শিক্ষিত হতে পারেন, কিন্তু বিকাশবাবু হচ্ছেন চে গুয়েভারার স্থাপনা, যিনি 39 বছর মারা গেছেন। কি জন্য না, উনিও তো আমার চোখে জঙ্গি, রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করছিলেন, মানে উনিও তো আমার চোখে জঙ্গি। বিকাশবাবু তাকে নেতা মানে, আমি রামকৃষ্ণদেবকে মানি, আমি বিবেকানন্দকে মানি, বিকাশবাবু চে গুয়েভারাকে মানতে পারে, বিকাশবাবু বীরাপ্পানকে অনেক বড় নেতা ভাবতে পারে,
বিকাশবাবু দাউদ ইব্রাহিমকে ভালো লাগতে পারে, ওটা ওনার ব্যাপার। ওনার কানে অষ্টমীর মন্ত্র গেলে খুব কষ্ট হয়, কিন্তু আজানের সুর খুব মধুর লাগে। ওটা আমি ঠিক বলতে পারবো না, উনি তো ওপার বাংলা থেকে এসেছিলেন, আশা ওনার আর কি পেছনটা আর বলতে পারছি না। বাংলা মানুষের উদ্দেশ্যে কি বলবেন? নতুন সরকার এসছে, 1 মাস শেষ হলো নতুন সরকারের, বাংলার মানুষকে কি বলবেন? বাংলার মানুষ 1 মাসের মধ্যে যে বাজেট পেয়েছে বিগত 50 বছরে পায়নি। এবং আমি রেলের একজন কার্যকর্তা হিসেবে, রেল কমিটির মেম্বার হিসেবে আমি রেল বোর্ডের মিটিংয়ে বলেছিলাম যে বিগত স্বাধীনতার পর থেকে যে অন্যায় হয়েছে রেল লাইনের ধারে, রাস্তার ওপর, এই যে আমাদের ধর্মতলায় যেভাবে হকার বসে আছে, উচ্ছেদ হওয়ার দরকার আছে। মানুষের চলাচলের জন্য সেই জায়গাটা দখল করে নিচ্ছে। যে দোকানদারটা ট্যাক্স দিচ্ছে সরকারকে, তার দোকানের সামনে যদি একজন জোর করে তার গেটের সামনে গেঞ্জি নিয়ে বসে যায়, তাহলে সেই দোকানদারটার কি অবস্থা হবে? সে তো ট্যাক্স দিচ্ছে রাজ্য সরকারকে। আমরা যে এত প্রকল্প নিয়েছি, তা সেই প্রকল্পগুলো তো এই ট্যাক্সের টাকায় হবে। অবিলম্বে সমস্ত রাস্তা থেকে হকার উচ্ছেদ করতে হবে। হকারদের উচ্ছেদের বলে, এবং রেলের যত জমি আছে, আমি বলেছি রেলের জমি আছে, সেই রেলের জমিতে যারা বসে আছে, অফিস বানিয়ে ফেলেছে, দোকান বানিয়ে ফেলেছে, 3 তলা বাড়ি করেছে, সে একটা দোকান কিনতে পারে না। বিকাশবাবু এদের জন্য খুব লড়াই করবে, কিন্তু করছে ওরা তো বিকাশবাবু লড়াই করবে, কারণ ওদের নীতি হচ্ছে জবরদখল করো, জবরদখলকারীদের পক্ষে থাকো। অন্যায়ের পক্ষে সবসময় থাকে বামপন্থীরা। আবার বলছে, আপনি দেখেছেন ওদের মিছিলে বলছে কেন পাকিস্তানকে বোম মারবে, এটা আপনি দেখেছেন। তা অন্যায় চলে আসছে বলে অন্যায় চলতে পারে না। এই অন্যায়টাকে শেষ করার জন্যই বিজেপি এসছে। নিশ্চিত করে আমরা কর্মসংস্থানের লক্ষ্য দিয়েছি বাজেটে, এবং নিশ্চিত করে আগামী দিনে প্রতি বছর এরকম চাকরি হবে, বহু মানুষ রিটায়ার হবে, চাকরি হবে, সমস্ত দুর্নীতির তদন্ত হবে, সমস্ত দুর্নীতি দেখবেন। আমি আপনাকে বলি, সরকারি সম্পত্তি, রেল যারা ভাঙচুর করছে, আমি সেদিন রেলের মিটিংয়ে বলেছি যে তাদের চিহ্নিত করতে হবে। সরকারি সম্পত্তি ভাঙচুর করছে, তাদের চিহ্নিত করতে হবে, তারপরে তাদের গ্রেফতার করতে হবে, এবং সেই সম্পত্তির জন্য দরকার হলে প্রয়োজনে তাদের বাড়িঘর প্রয়োগ করে রেলের সেই সম্পত্তির ক্ষতিপূরণ করতে হবে। অন্যায়টাকে রুখে দিতে হবে। 50 বছর বাদে বাংলার মানুষ সিদ্ধারা সোজা করে দাঁড়িয়েছে। শ্রমিক ভট্টাচার্যের মতো একজন নেতাকে সামনে পেয়েছে, শুভেন্দু অধিকারীর মতো একজন মুখ্যমন্ত্রীকে পেয়েছে। নিশ্চিত করে যে বাজেট দিশা দেখিয়েছে, 50 বছরে এই বাজেট বাংলার মানুষ দেখেনি। আগামী দিন এই বাংলা সোনার বাংলায় পরিণত হবে, এইটুকু বলতে পারি। ধন্যবাদ।